ক্যালকাটা ইউনিভার্সিটির তোমরা যারা সেমিস্টার 3 সিসিএফ এর অন্তর্গত পড়াশুনো করছো, তোমরা অনার্স পড়ো অথবা জেনারেল পড়ো, যারা এইসি পেপারের মধ্যে ইংলিশটা চুজ করেছো, কম্পালসারি ইংলিশ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের এই মাসের 28 তারিখে তোমাদের এইসি পেপারের পরীক্ষা রয়েছে। এইসি পেপারটা হচ্ছে এমন একটা পেপার যেই পেপারটা এমসিকিউ পেপার হয় এবং যেখানে 100%-এর মতো স্কোর করা যায়। ওএমআর সিট বেসিস পরীক্ষা হয়। তোমরা সকলেই এর আগে পরীক্ষা দিয়েছো, নতুন করে কথা বাড়াবো না পরীক্ষার আগে। আজকের ভিডিওটা আজ থেকে 4-5 মাস আগে যা পড়ো যা ভুলে যাও, একদম এক্সাম ওরিয়েন্টেড পড়বেন। আমি বলে দিচ্ছি, এইসি পেপারটা হচ্ছে এমন একটা পেপার যেই পেপারের মধ্যে যদি টেক্সট, পোয়েট্রি, প্রোজ যদি ভালো করে পড়া হয় 100% পাবে। হ্যাঁ, এরপরে কিছু কোশ্চেন এমন আসবে যেন বলা হলো, যেমন এই পোয়েমটা তোমরা দেখতে পাচ্ছ, গীতাঞ্জলি 18 পোয়েম। তো এই পোয়েমটা এমন একটা কোশ্চেন দিল যে এই পোয়েমটা কত সালে পাবলিশ হয়েছিল। তো এই ধরনের কিছু প্রশ্নকে অ্যাভয়েড করবে। কিন্তু যদি আমি টেক্সটটা ভালো করে পড়ি, টেক্সট লাইন ধরে যদি মুখস্থ করে নিই, যেখান থেকে প্রশ্ন দিক না আমি করে আসতে পারবো। তোমাদের সিলেবাসে রয়েছে গীতাঞ্জলি 18, যেটা আরেক নাম হচ্ছে সেপারেশন। তোমাদের সিলেবাসে এইটা রোমান হরফে দেওয়া রয়েছে। এক্স মানে 10, ভি মানে 5, 15, 16, 17, 18। এটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। গীতাঞ্জলি 18 একটা পোয়েম যেটা রবীন্দ্রনাথ টেগরের লেখা, যাকে আমরা বিশ্বকবি বলে থাকি। তো এই গীতাঞ্জলি 18 এটা 1910 সালে গীতাঞ্জলিতে পাবলিশ করা হয়েছিল, যার জন্য রবীন্দ্রনাথ টেগর এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এই গীতাঞ্জলি 18-এ আরেক নাম কি? সেপারেশন। সেপারেশনের বাংলা অর্থ কি? আলাদা। তো এই পোয়েমটা কিসের বেসিসের উপরে? অনেকে বলে এটা কবি তার প্রেমিকাকে নিয়ে লিখেছেন, আবার অনেকে বলেন যে এটা গডের জন্য যে ভালোবাসা তার উপর লেখা হয়েছে। তুমি যদি এই পোয়েমটা যখন পড়বে তখন তুমি বুঝতে পারবে না যেটা তিনি প্রেমিকাকে বলছেন নাকি তিনি গডের প্রতি তার ভালোবাসা এবং আস্থাকে বলছেন। তুমি পড়লেই বুঝতে পারবে। দেখো, 50-60টা এমসিকিউ করলেও যেই ফল পাবে, একটা কবিতাকে অত ভালো করে রিডিং পড়লে মানে বুঝলে ঠিক একই ফল পাবে। আমি এমসিকিউ তখনই ট্রাই করব যখন আমার টেক্সটটা ভালো করে পড়া থাকবে। আমি টেক্সট যদি ভালো করে না পড়ি, আমার এমসিকিউ কিন্তু হবে না। ওকে, তো আমি টেক্সটটাকে এক্সাম ওরিয়েন্টেডভাবে পড়িয়ে দেবো। দেখো, 28 তারিখের পরে এই পেপারটা তোমরা কেউ পড়বে না। তো 28 তারিখ আগে এই পেপারটা এমনভাবে তৈরি করে দেবো যাতে কোনো রকম সমস্যা হবে না। ওকে, দেখো, মোটামুটি 4টে স্ট্যাঞ্জাতে কবিতা। ফার্স্ট স্ট্যাঞ্জা, সেকেন্ড স্ট্যাঞ্জা, থার্ড স্ট্যাঞ্জা, ফোর্থ স্ট্যাঞ্জা। ওকে, চলো, ফার্স্ট স্ট্যাঞ্জা কবি কি বলছেন। এটাকে অনেকে বলে যে কবি তার বিলাভডের উপর লিখেছেন, বিলাভড অর্থাৎ তার প্রেমিকার জন্য লিখেছেন যাকে তিনি ভালোবাসেন, অথবা গডের জন্য লিখেছেন। কবি যখন পড়বে তখন তুমি দুটোকেই কিন্তু ম্যাচ করতে পারবে, বলতে পারবে না যে এটা কবি কার জন্য লিখেছেন। এটা কিন্তু পরিষ্কার করে বলা যাবে না, তুমি পড়লেই বুঝতে হবে। দেখো, clouds heap upon clouds and it darkens. Ah, love, why does thou let me wait outside at the door all alone? অর্থাৎ এখানে কবি বলছেন যে মেঘের উপর মেঘ জমতে থাকে, যা কিন্তু সূর্যকে ঢেকে দেয় আর অন্ধকার নেমে আসে। আহ ভালোবাসা, তুমি আমাকে কেন দরজার বাইরে একা অপেক্ষা করতে দিলে? অর্থাৎ কবির দুঃখ যা কবির জীবনের খুশিকে দূর করে দিয়েছে। বুঝতে পেরেছো? এখানে তিনি ওইটাই বোঝাতে চেয়েছেন যে কবির যে দুঃখ যা কবির জীবনের খুশিকে একদম দূর করে দিয়েছে। সেকেন্ড লাইনে কি বলছেন দেখো, ইন দ্য বিজি মোমেন্টস অফ নুনটাইড ওয়ার্ক আই অ্যাম উইথ দ্য ক্রাউড, বাট অন দিস ডার্ক লোনলি ডে ইট ইজ অনলি ফর দি দ্যাট আই হোপ। অর্থাৎ দুপুরে কাজের ব্যস্ত মুহূর্তগুলিতে আমি জনতার সাথে থাকি, কিন্তু এই অন্ধকার একাকী দিনে আমি কেবল তোমার জন্যই আশা করি।
তাহলে কবির দিন খুব খারাপ যাচ্ছে, অর্থাৎ কবির দুর্দিন চলছে। তো এই লাইনটাকে তিনি হয়তো গডকেও বলতে চাইছেন, বা তিনি গডকে ভগবানকে কাছে পেতে চাইছেন, ভগবানের প্রতি আস্থা দেখাতে চাইছেন, বা তিনি এটা প্রেমিকাকেও বলতে পারছেন। পরিষ্কার করে কিন্তু কিছু বলা নেই, বুঝতে পেরেছো? এই লাইনগুলোই হচ্ছে এমন যে অনেকে বলছেন গডকে বলেছে, অনেকে বলছেন তার বিলাপ তার প্রেমিকাকে বলেছেন। খুব পরিষ্কার করে কিন্তু কিছু বলা নেই। তাহলে আমরা বলি যে এর এই সেকেন্ড লাইনে মানে কী বলতে, অর্থাৎ যখন মানুষ যখন সফল থাকে না, মানুষের কিন্তু সবাই একসঙ্গে থাকে, কিন্তু মানুষ যখন অসফল হয় তখন এই একাকিত্বের দিনে কিন্তু একমাত্র প্রেমিকাই পাশে থাকে বা ভগবান পাশে থাকে। তাই তিনি বলছেন সফল থাকলে সবাই থাকে, কিন্তু একাকিত্বের দিনে কিন্তু কবি শুধু তোমাকেই চাই। এই তোমাকে বলতে গড অথবা প্রেমিকা হতে পারে। সেকেন্ড লাইন হয়ে গেল, থার্ড লাইন চলে আসো। ইফ দো সোস্ট মি নট দ্য ফিশ, ইফ দো লিভেস্ট মাই হোলি অ্যাসাইড, আই নো নট হাউ আই এম টু পাস দিস লং রেনি আওয়ার্স। অর্থাৎ যদি তুমি আমাকে তোমার মুখ না দেখাও, যদি তুমি আমাকে সম্পূর্ণভাবে একপাশে রেখে যাও, আমি জানি না কিভাবে এই দীর্ঘ বৃষ্টির সময় কাটাবো। অর্থাৎ দুঃখের দিনে যদি একা ছেড়ে দাও, তাহলে আমি জানি না যে কিভাবে আমি দিনগুলোকে কাটাবো, আমি কিন্তু শেষ পর্যন্ত হেরে না যাই। এটা কিন্তু কবি বোঝাতে চাইছে লাইনের মাঝখান দিয়ে। খুবই সুন্দর একটা কবিতা, যেটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থের মধ্যে অন্তর্গত। এরপর আসবো, আই কিপ গেজিং অন দ্য ফার অ্যাওয়ে গ্লুম অফ দ্য স্কাই অ্যান্ড মাই হার্ট ওয়ান্ডার্স উইলিং উইথ দ্য রেস্টলেস উইন্ড। অর্থাৎ তিনি বলতে চাইছেন আমি দূর আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে থাকি, আর আমার হৃদয় অস্থির বাতাসের সাথে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়ায়। অর্থাৎ কবি চাইছেন যে তার বিলাট অথবা গড় তাকে যেন চলে ফেরত আসে, যাতে তিনি দুঃখের দিনগুলির কাছে জয় করতে পারেন। তো এই ছিল তোমাদের আছে পোয়েম। একদম এক্সাম ওরিয়েন্টেডভাবে বোঝালাম। টেক্সটের স্ক্রিনশট নিয়ে নাও। টেক্সট যত ভালো করে পড়বে, পরীক্ষার কোশ্চেনে উত্তর দিতে অত কিন্তু সুবিধা হবে। আমি আবারও বলছি, 20-25খানে এমসিকিউ ট্রাই করে কোনো লাভ নেই। আগে টেক্সট পড়বে, এমসিকিউ উত্তর আমি দিতে পারবে। 25টা এমসিকিউ দেবে, খুব সহজেই দিতে পারবে। এবং এই যে পোয়েমটা কিন্তু শুধুমাত্র এই বছর নতুন দেয়নি, এটা কিন্তু সিবিসিএসদের আন্ডারে এলসিসি পেপারের অন্তর্গত ছিল। এটা তোমার সিসিএফে এইসি পেপারের মধ্যে দিয়েছে। কোনো নতুন কিছু একটা সিলেবাস নয় যে দিয়েছে। ভালো করে পড়ো। আমরা নিজেরাও পড়েছি, আমরা পরীক্ষাও দিয়েছি, আমাদের জানা রয়েছে কতদূর অবধি কী আসতে পারে। টেক্সটকে খুব ভালো করে পড়ো। এই যে তোমাদের সম্পূর্ণ ভিডিও। নেক্সট পোয়েম খুব তাড়াতাড়ি আসবে। পুরো এইসি পেপার তোমাদের পরীক্ষায় আমি কমপ্লিট করে দেবো, পুরো ম্যারাথন করিয়ে তোমাদের ছেড়ে দেবো। পরীক্ষায় এর বাইরে কিছু আসবে না। টেক্সটকে ভালো করে পড়ো। তোমার সহযাত্রীদের ধন্যবাদ।